আসলে ব্যবসা করার ক্ষেত্রে আমি সবচেয়ে যেটা ফিল করি মাইন্ডসেটটা সবচেয়ে বড় বিষয়। আর প্রাথমিক ইনভেস্ট যদি বলতে যাই ধরুন 1000-2-3 ছিল আমার শুরুর দিকে। কারণ আমি যদি আসলে বাসায় বসে ল্যাপটপ অথবা মোবাইলে চিন্তা করি অমুক ভাই ব্যবসা করতেছে, আমারও আসলে ব্যবসা করা উচিত, আমি যদি উচিত বলে থেমে যাই আমার আসলে আলটিমেটলি ব্যবসা করা হবে না। ব্যবসার চাকরির মধ্যে একটাই তফাৎ, ব্যবসার ইনকামটা কখনো ফিক্স থাকে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল কৃষির স্টুডিও থেকে। আমি আমিনুল হাসান রুবায়েত। আজকে একেবারে ভিন্ন একটা প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে সবাই পরিচিত মুখ নিয়ে আসে পডকাস্টে, কিন্তু আমরা সম্পূর্ণ বিপরীত। আমরা নতুনদের সুযোগ দিতে চাই, নতুনদেরকে উপরে উঠাতে চাই, নতুনদেরকে সবার কাছে পরিচয় করে দিতে চাই। দর্শক বন্ধুরা, সবসময় মনে রাখবেন প্রত্যেকটা মানুষের ভিতরে তার একটা প্রতিভা থাকে, আর সেই প্রতিভাটা বিকশিত করাটাই হচ্ছে চ্যানেল কৃষির কাজ। মানুষকে অন্য মানুষের কাছে প্রেজেন্ট করবে একজন মূল্যবান মানুষ হিসেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার পরিচয়টুকু আমাদের দর্শকদের সামনে দিন। আমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। আমি সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। আমি মূলত 2024 থেকেই টুকটাক ব্যবসা করি। আর বর্তমানে আমি চাইনিজ প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমি একটা চ্যালেঞ্জও নিয়েছি। আমার চ্যালেঞ্জের মেইন গোল হচ্ছে মানুষের কাছে চাইনিজ প্রোডাক্টটাকে ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া। সো আমি এই প্ল্যান নিয়েই কাজ করছি বর্তমানে। দর্শক বন্ধুরা, তাহলে আজকে সে অতিথির কাছ থেকে জানবো কিভাবে ব্যবসা শুরু করা যায়, ইনকাম করা যায়, ব্যবসাতে লস আছে কিনা, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। অতিথির কাছে আমার প্রশ্ন, অনেক ব্যবসা তো ছিল, এই ব্যবসাতে কেন আসলেন? প্রথমত আসলে যারা ব্যবসা শুরু করে সবাই হয়তো বা একটা প্ল্যান করে। আমি যখন 2024-এ ব্যবসা শুরু করি আমার প্ল্যান ছিল হচ্ছে অর্গানিক যে ফুডগুলো হয় বা অর্গানিক যে আইটেমগুলো হয় মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো ওখান থেকে আমার যাত্রা শুরু। তো আসলে যে দিশেহারা মানে কোথাও স্টেবল না হতে পারা, তো শেষ পর্যন্ত আমি চাইনিজ প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমার শুরু থেকেই চাইনিজ প্রোডাক্টের প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করতো। আসলে মানুষ বেশি দাম দিয়ে চাইনিজ প্রোডাক্ট কিনছে, তা আমার গোল হচ্ছে মানুষের কাছে কিভাবে চাইনিজ প্রোডাক্ট পৌঁছে দেওয়া যায়। তো ওখান থেকেই আমি 2026-এ চাইনিজ প্রোডাক্টের ব্যবসায় নেমে আসি। আসলে চাইনিজ প্রোডাক্ট তো অনেক আইটেম আছে, হাজার লাখো আইটেম আছে। জি। আপনি মূলত কোন আইটেমটা আপনি বেছে নিয়েছেন যেটা মানুষের মঙ্গলে আসে, মানুষের কল্যাণে আসে এবং স্বল্প টাকায় পাওয়া যায়? স্বল্প টাকায় চাইনিজ প্রোডাক্ট পাওয়াটা এটা একদম একটা মিথ। সত্যিকার অর্থে চাইনিজ প্রোডাক্ট স্বল্প দামে পাওয়া যায় না। আর যদি আমি অ্যাজ একজন চাইনিজ সাপ্লায়ারের কথা বলি, আমি হচ্ছে বাংলাদেশের একজন ইম্পোর্টার। আমি চায়না গেলাম, একজন চাইনিজ সাপ্লায়ারের কাছে আমি ডিল করলাম। এখন আমি চাইলে একটা প্রোডাক্ট, সেটা হতে পারে ওয়াটার বোতল, আমি চাইলে ওয়াটার বোতলটা 100 টাকা দিয়েও বানাতে পারি, আবার 1000 টাকা দিয়েও বানাতে পারি। সো আমি আসলে চাইনিজ প্রোডাক্টটা আমার আসার একমাত্র কারণ হচ্ছে মানুষের কাছে যাতে পৌঁছাতে পারি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে চাইনিজ প্রোডাক্টের মধ্যে অনেকগুলো কোয়ালিটি হয়, অনেকগুলো ভ্যারিয়েশন হয়। ভ্যারিয়েশনগুলো চিনলে জানলে আসলে ব্যবসাটা করা সহজ। আমাদের দেশে তো অনেক পণ্য আছে, অনেকে বেশিরভাগ অনলাইনে যারা এখন বিজনেস করে তারা ফুড আইটেম নিয়ে করে, কেউ মধু নিয়ে করে, আম নিয়ে করে, অর্গানিক পণ্য নিয়ে করে। আপনি এই চাইনিজ প্রোডাক্টে কীভাবে উদ্বুদ্ধ হলেন? একটা ভালো পয়েন্ট ধরেছেন। আসলে আমাদের বাংলাদেশের ট্রেন্ড হচ্ছে যারা একটু দাড়ি টুপি রাখে তারা হয়তোবা আতর নিয়ে কাজ করে, হয়তোবা পাঞ্জাবি নিয়ে কাজ করে, আর না হলে মধু, তারপর হচ্ছে গুড়, মানে যেগুলো সিজনাল পাওয়া যায়, এর বাইরে কিন্তু কেউ থিঙ্ক করে না। তা আমি চিন্তা করলাম আমি যদি এখানে আসি, হয় আমার অনেক বেশি টাকা লাগবে, আর না হলে আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং লাগবে যাতে মানুষ আমাকে সহজে চিনতে পারে। তো আমি একটু ভিন্ন শুরু করেছিলাম কিন্তু ন্যাচারাল বা প্রাকৃতিক পণ্য দিয়েই, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম আমি যদি একটু ভালো কিছু করতে চাই অথবা মানুষের কাছে ছড়িয়ে যেতে চাই, আমাকে একটু ভিন্ন ধর্মী চিন্তা করা লাগবে। এই জন্য আমি মূলত চাইনিজ প্রোডাক্ট নিয়ে শুরু করা। এই চাইনিজ প্রোডাক্ট আপনার সর্বপ্রথম পুঁজি কত ছিল? আর সত্যিকার অর্থে আপনি শুরুতে একটা আমার কোশ্চেন করেছিলাম, আমি এটা স্কিপ করে গেছি। আসলে ব্যবসা করার ক্ষেত্রে আমি সবচেয়ে যেটা ফিল করি মাইন্ডসেটটা সবচেয়ে বড় বিষয়। কেউ চাইলে চাকরিও করতে পারে, ব্যবসাও করতে পারে, কিন্তু যদি মাইন্ডসেট ঠিক থাকে আমি ব্যবসাই করব, আর ব্যবসা করলেই উত্থান পতন থাকবে। সো আমার শুরুটা ছিল একদম অল্প টাকা। আর অল্প টাকা বলতে আমি আসলে নিজস্ব কোনো প্রোডাক্ট ছিল না, এক বড় ভাই চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসছে, আমি তার থেকেই নিয়েছি। বিনিময় হচ্ছে আমি তাকে প্রোডাক্টগুলো সেল করে দিব, টাকা দিব। এইভাবে আমার যাত্রা শুরু হয়েছিল একেবারে প্রাথমিক, তারপরে কিছুটা তো ইনভেস্ট ছিল। আর প্রাথমিক ইনভেস্ট যদি বলতে যাই ধরুন 1000-2-3 ছিল আমার শুরুর দিকে। দর্শক বন্ধুরা, এই যে মেইন পয়েন্ট আপনি মনে রাখবেন, আপনি একজন উদ্যোক্তা হবেন নতুন, অনেকে দিশাহারা, কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি সঠিক ব্যবসা পাচ্ছেন না। যেমন ভাই 3000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করেছে, মাশাল্লাহ, এখন ইনশাল্লাহ ভালো পজিশন আছে, সেটাও আমরা আসছি
সেটাও আপনাদেরকে শোনাবো। এর পরবর্তীতে আসলে অনেকেই শুরুতে মানে আমাকে পার্সোনালি অনেকে রিচ করে ফেসবুকের থ্রুতে যে ভাই আমি আসলে ব্যবসা করতে চাই, কীভাবে শুরু করা উচিত। তো তাদের সবাইকে আমি যদি একটা জিনিস বলতে চাই, ব্যবসা শুরু করা উচিত। শুরু করলে আপনি যখন মার্কেট রিসার্চ করবেন, কাস্টমারের সাথে সরাসরি ডিল করবেন, কমিউনিকেশন করবেন, তখন কাস্টমারই আপনাকে কিছু প্রোডাক্টের আইডিয়া দিবে আমার কি করা উচিত না করা উচিত। তো ওই জন্য আসলে সর্বপ্রথম ব্যবসা করার জন্য মাইন্ডসেট লাগবে, আর পুঁজি অবশ্যই লাগবে, বাট শুরুতে লাগবে না। শুরুতে কম পুঁজি দিয়েও ব্যবসা করা যায়। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনার কোটি কোটি টাকা আছে, আমি সবসময় বলি একটা ব্যবসা নামার আগে ব্যবসাটা শিখতে হবে, সেই ব্যবসার পিছনে আপনাকে শ্রম দিতে হবে। এখন অনলাইনের যুগ, এখন আর কারো কাছে যাইয়া হাতে কলমে শিখার কোনো দরকার হয় না। আপনার যদি সদ ইচ্ছা থাকে আপনি একজন ব্যবসায়ী হবেন, তাহলে আপনি ফেসবুকে আমাদের মতো যে উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি সেই ভিডিওগুলো দেখলেই আপনি পেয়ে যাবেন আপনার ব্যবসাটি। তো আমি ওনার কথার একটা বিষয় পয়েন্ট করেছি, বর্তমানে দেখা যাচ্ছে কি যারা ই কমার্স ব্যবসা রান করতে চায় বা ফেসবুকের থ্রুতে ব্যবসা করতে চায়, একটা বড় লেভেলের ট্রেন্ড হচ্ছে আগে কোর্স করে ব্যবসা শিখবে, তারপর হচ্ছে ব্যবসা করতে আসবে। কিন্তু বাস্তবে আপনি দেখেন যারা আগে ব্যবসা করতো, লাইক 15-20 বছর আগে আপনাদের সময়কার যারা ব্যবসা করতো, তারা বড় বড় আড়ত নিয়ে ফ্যাক্টরি নিয়ে ব্যবসা চালাচ্ছে উইদাউট কোর্স, উইদাউট কোনো মেন্টর। কোটি কোটি টাকা মূলধন নিয়ে। ইটসেলফে একটা স্ক্যাম, যে অনলাইন ব্যবসা করতে হলে বা ব্যবসা করতে হলেই আপনাকে কোর্স করতে হবে লাখ টাকার, এই কোর্স ওই কোর্স, এটা টোটালি স্ক্যাম। ব্যবসা করার জন্য উনি যেটাই বললো, প্রথমে আপনাকে শুরু করতে হবে। শুরুটা হতে পারে 2000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, বা শুরু করলে আপনি রাস্তা ইনশাল্লাহ খুলে যাবে। আপনি যখন ব্যবসা আরম্ভ করবেন বা শিখবেন, আপনি 2 মাস 3 মাস 1 বছর যখন হয়ে যাবে, তখন আপনি বুঝবেন আপনার কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি দরকার, কত টাকা আপনার পুঁজি হলে আপনার ব্যবসাটা মোটামুটি আরম্ভ হয়। তবে আরেকটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার কোনো পার্টি থেকে হোলসেল থেকে নিয়ে আপনি ব্যবসা করবেন, তখন আপনি ওই যে আগের যে ব্যবসাটা ছিল হোলসেল, ওর সাথে একটা সম্পর্ক হয়ে গেলে আপনি 2,000 5,000 7,000 10 লাখ 5 লাখ 20 লাখ আপনার যে পেমেন্টটা আপনার ওনাকে পরিশোধ করার উপর নির্ভর করবে আপনার ব্যবসাটা আপনি কত বড় করতে পারবেন, ওই পার্টি আপনাকে কতটুকু বিশ্বাস করে। এটা কিন্তু ব্যবসার মূলধন হচ্ছে আপনার সততা। ওনার কাছ থেকে 20,000 টাকার মাল নিলেন, সেই 20,000 টাকা ডিউ টাইমে যদি আপনি ওনাকে পরিশোধ করেন, তারপরের টিপে আপনাকে সে 40,000 টাকার মাল দিবে। সে 40,000 টাকা যদি আপনি পরিশোধ করেন, আপনাকে সে 80,000 টাকার মাল দিবে। সে 80,000 টাকা পরিশোধ করলে আপনাকে সে 10 লাখ টাকার মাল দিবে। সুতরাং সততা হচ্ছে ব্যবসার মেইন মূলধন। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে স্যাক্রিফাইস করা দরকার। কারণ আমি যদি আসলে বাসায় বসে ল্যাপটপ অথবা মোবাইলে চিন্তা করি অমুক ভাই, অমুক আঙ্কেল, অমুক ছোট ভাই ব্যবসা করতেছে, আমারও আসলে ব্যবসা করা উচিত, আমি যদি উচিত বলে থেমে যাই, আমার আসলে আলটিমেটলি ব্যবসা করা হবে না। সো আমার ব্যবসার প্রথম উদ্যোগটা নিয়ে হচ্ছে, আমি আসলে থাকি হচ্ছে চট্টগ্রামে হালি শহরে। যেটা বললাম শুরুতে, আমি 2024-এ অনলাইনে ব্যবসা করতাম, ওইটা যে কোনো কারণে আমি গ্রো করতে পারিনি। এরপর 2026-এ আমি চাইনিজ প্রোডাক্টে আসি। তো আসার পর আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আসলে আমার অনলাইনে করা উচিত না অফলাইনে। তো আমি কয়েক ভাইয়ের সাথে পরামর্শ করলাম, এরপর আমি কিন্তু অফলাইন কেন্দ্রিক করলাম। এখন অফলাইনটা অনেকের প্রশ্ন আসতে পারে, আপনি তাহলে তো অনেক বিশাল ইনভেস্ট নিয়ে এসেছেন, দোকান নিয়েছেন অথবা কোনো একটা সার্ভিস পয়েন্ট খুলেছেন। না, আমি আসলে আমার বাসা যেখানে, ওখানের পাশেই একটা রোড সাইড ভিউতে একটা মার্কেটিংয়ের মতো করে, মানে বিভিন্ন সিম কোম্পানি বা আপনি দেখেন মার্কেটিং পারপাসে অনেকে আসে, আমি ওইভাবে করেই শুরু করেছি। ওখানের পাশাপাশি আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ে কাজ করছি, এইটাই, আর কিছু না। এর অর্থ হলো আপনি একটা টেবিল নিয়ে। জি, এক্স্যাক্টলি। হ্যাঁ দর্শক বন্ধুরা, এখানে আরেকটা পয়েন্ট আমরা পেলাম, সেটা হচ্ছে যেখানে ব্যবসা করবেন, রাস্তার যে কর্নারে, মার্কেটের যে কর্নারে, বা যেখানে হতে হবে একেবারে যেখানে মানুষের বেশি সমাগম, যেখান দিয়ে বেশি মানুষ চলাচল করে, ওই 1000 মানুষের মধ্যে কয়েকশো মানুষ আপনার দোকানে আসবে, আপনার দোকান থেকে পণ্য ক্রয় করবে। সেন্টারটা বেছে নেওয়া কিন্তু ব্যবসার আরেকটা মূলধনের অংশ। এরপরে আসলে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে যে ভাই আমি ব্যবসা করতে চাই, অথবা আমাকে সাজেশন দেন। তাদেরকে আমি আমার সাথে রিলেট করি। ফর এক্সাম্পল, আমি অনেকের ভিডিও দেখতাম ব্যবসা করছে বা ভালো কিছু করছে, আমি যদি তাদেরকে আমার জায়গায় রেখে আমি বসে থাকতাম, আমি করব বা প্ল্যান করছি, কিন্তু আমি আজকেও ব্যবসা নামতে পারতাম না। সো উনি যেটা বললো, ব্যবসা করতে হলে প্রথম মন মানসিকতা লাগবে, সিলেকশন করা লাগবে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, আর অবশ্যই লোকেশন ম্যাটার করে। আমি একটা আপনাকে এক্সাম্পল দেই, আমি এখন যেখানে ব্যবসাটা মোটামুটি রান করছি ফিজিক্যালি, আমি শুরু করেছিলাম হচ্ছে রমজানে, এবছরই রমজানে। তো আলহামদুলিল্লাহ কিছু ভালো সাড়া পেয়েছি। তো রমজান আমি এখন যেখানে করি, আমি রমজানের সময় 2-3 হাত এদিকে করতাম। তো ওখানে একটু অন্ধকার ছিল, প্লাস মানুষ ছিল কিন্তু অন্ধকার ছিল।
কিন্তু যখন আমি ওই জায়গাটা সুইচ করে এখানে চলে আসি, তো সত্যিকার অর্থে আমার সেল 2-3 গুণ 5 গুণ পর্যন্ত বেড়ে যায়। সো লোকেশন অবশ্যই ম্যাটার করে। তো সর্বপ্রথম কত ইনকাম হয়েছিল যেদিন আপনি ব্যবসা আরম্ভ করলেন? সেই প্রথম সপ্তাহে আপনার ইনকামটা কেমন হয়েছে? আমি শুরু করেছিলাম, আমি আপনাকে একদম ক্লিয়ারলি বলি, আমি শুরু করেছিলাম বোতল দিয়ে, শুধু ওয়াটার বোতল ছিল। আর তখন হয়তো বা আমার 2 পিস 3 পিস 4 পিস ওয়াটার বোতল যেত। আমার এখনো মনে পড়ে আমি প্রথম দিন কার্টুন করে বোতলগুলো নিয়ে গিয়েছিলাম সি বিচ, সাইডে ছিল। এখন আমার একটা বেসিক সেন্স থেকে চিন্তা করছিলাম যে জুমার দিন মানুষজন সি বিচে যায়, অনেক বেশি হবে। তো আমি আর আমার একটা ফ্রেন্ড গিয়েছিলাম, অনেক কষ্ট করে গিয়েছিলাম। সত্যিকার অর্থে ওই দিন আমার প্রথম ইনকাম ছিল 150 টাকা। কিন্তু ওই যে আমি এত কষ্ট করলাম, রোদের বিকেল দুপুরের দিয়ে গিয়েছিলাম, অনেক রোদ ছিল, তো আস্তে আস্তে ওই টাকা খেয়ে ফেলেছি, শেষ হয়ে গেছে। প্রথম দিন আমার ইনকাম ছিল 150 টাকা। ওই দিন মূলধন ছিল কত? ওই দিনের মূলধন, ওই দিনের মূলধন যদি সর্বোচ্চ বলতে চাই, যদি বোতলগুলো মিলে বলতে চাই, সর্বোচ্চ মূলধন হবে 1 থেকে 1,500 টাকা ছিল আমার মূলধন। প্রথম দিন থেকে আজ অবধি প্রায় 1 বছরের কাছাকাছি নাকি? না, আমার ব্যবসা আজকে সব কিছু মিলে 3 মাসের মতো হবে। আপনার এই 90 দিনের সবচেয়ে সেরা ইনকাম কত হলো এবং সেদিনের মূলধন কত ছিল? সত্যিকার অর্থে বলতে আমি শুরুটাতে একদম ছোটভাবে করেছিলাম। তো আমার সর্বোচ্চ ইনকাম হচ্ছে অফলাইনে 9,000 টাকা ছিল, যদি আমরা দুইজন একসাথে কম্বাইন করতাম। এবার আপনি আমাকে বলবেন এমন দিন আপনার কাছে আসলো এই ব্যবসা আর করবো না, এই ব্যবসা থেকে ছেড়ে আপনি একটা ব্যবসা যাই? যারা ব্যবসা করে কম বেশি সবাই আপনারা যে প্রশ্নটা করলেন এর সাথে সুপরিচিত। আসলে ব্যবসার চাকরির মধ্যে একটাই তফাৎ, ব্যবসার ইনকামটা কখনো ফিক্স থাকে না, কখনো 1 লাখ আবার কখনো 1,000 হতে পারে। তো যারা ব্যবসা করে তারাও আমার মতো সেমই চিন্তা করে। আসলে যারা প্রথম দিকে ব্যবসা শুরু করে তারা তো অনেক বড় স্বপ্ন নিয়ে শুরু করে, 1 মাসে হয়তো লাখ টাকা হবে। তো আমার ব্যবসায়িক পার্টনারের 2 মাসের মধ্যে আমরা প্ল্যান করছি 1 কোটি টাকা ইনকাম করবো। তো এর পরবর্তীতে আসলে বাস্তবতা আমাদের সামনে আসা শুরু করে। যেহেতু আসলে প্রথমত আমরা ব্যবসা বুঝতাম কম, আপনি যেটা শুরুতে বলেছেন ব্যবসা করতে হলে ব্যবসা শেখাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি আর উনি টুকটাক ব্যবসা শেখা শুরু করি, আস্তে আস্তে গ্রো করা শুরু করি। তখন বাস্তবতা আমাদের সামনে আসা শুরু করে। যেহেতু আমরা অনলাইন ব্যবসা করতাম, ই কমার্সের হতে, তো আমাদেরকে আসলে ফেসবুকে অ্যাড চালাতে হতো। আমি ডলার দিতাম, বদলে তো আমার ইজিকে থাকলে অর্ডার আসতো। তো ওইটা প্রথম দিকে যদি অর্ডার আসে, কিন্তু ফেসবুকে কিছু নতুন আপডেটস সব কিছু মিলাই আমার অর্ডারটা আস্তে আস্তে কম পড়ে যায়। তখন দেখা যাচ্ছে আমি একদিনে মার্কেটিংয়ের পিছনে খরচ করছি 10,000 টাকা, কিন্তু ওই হিসেবে আমার সেল আসার কথা কম পক্ষে 50 থেকে 60,000 টাকা, কিন্তু আমার সেল আসতে সব কিছু মিলে হতো বা 5,000 টাকা বা 7,000 টাকা। আবার এর মধ্যে দেখা যাচ্ছে কি একজন কাস্টমার অর্ডার করেছে, যেহেতু আমি তাকে ফিজিক্যালি দেখি নাই, অর্ডার করেছে, ফোন দিয়েছি, দ্যাটস ইট, প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি। লোকেশনে যাওয়ার পর উনি আর ফোন ধরে না, বিভিন্ন ধরনের কজ দেখাচ্ছে। তো দেখা যাচ্ছে আমি যখন 10,000 টাকার মার্কেটিং করে যখন সেল আসতেছে 5,000 7,000 টাকা, তখন এটা অবশ্যই একজন ব্যবসায়ীর জন্য আমার জন্য অনেক কষ্টকর ছিল। আমি চিন্তা করলাম এর থেকে ভালো ছিল চাকরি করা। আমাদের নবী ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। কি জন্য? সেটা হচ্ছে আপনি মাঝে মাঝে আপনাকে লস দিতে হবে, আর লস যদি না হতো তাহলে কখনো ব্যবসা হালাল হতো না। সুতরাং মনে রাখবেন, আপনি লাভ যেমন করবেন আপনি লসও দিতে হবে, তাহলে আপনার ব্যবসাটি হালাল হবে, পুত পবিত্র হবে। এমন কোনো ঘটনা আপনার এই 90 দিনে ঘটেছে কি? পণ্যটা নিয়ে গেলেন 1 নাম্বার পণ্য, পাবলিক আপনাকে বলেছে ভাই এটা তো কফি মাল, এটা জিঞ্জিরা, ঢাকা জিঞ্জিরা তৈরি হয়, অমুক জায়গায় তৈরি হয়। আসলে চায়না মালের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার। এই জিনিসটা আমরা কম্পেয়ার করবো কিভাবে, অথবা ভালো এবং খারাপ চিনার কোনো উপায় আছে কিনা চাইনিজ মালের মধ্যে? বিশেষ গত 2 দিন আগের একটা কথা আমি বলি। আমি একটা থার্মাল বোতল, মানে বেসিক্যালি থার্মাল হচ্ছে যেটা ঠান্ডা এবং গরম দুইটা পানি রাখে, ফ্লাক্স আর কি আমরা যেটাকে বলি সাধারণ ভাষা বলতে গেলে। আমি নিয়ে এসেছি, প্রোডাক্টের গায়ে 1 লিটার লেখা, মানে 1000 ml। এখন এটা আমারও সাধ্য নেই, অথবা যিনি আমার থেকে কিনবে তারও কিন্তু সাধ্য নেই এটা 1000 ml না এর চেয়ে কম। যিনি ইম্পোর্ট করেছেন উনি কিন্তু এভাবে করে নিয়ে এসেছেন, মানে প্যাকেটের গায়ে রেগুলেশন একদম লেখা 1000 ml। তো স্বাভাবিকভাবে আমি এটাকে 1 লিটারই ভাবলাম। যখন আমি একজন কাস্টমারকে আত্মবিশ্বাস হয়ে এটা বলে পাঠালাম, তো কাস্টমার কি করলো, বাসায় গিয়ে প্রোডাক্টটার মধ্যে পানি দিয়ে মেপে দেখলেন। পরবর্তীতে উনি আমাকে মেসেজ করে বলতেছে ভাই দিলেন 1 লিটার মানে 1000 ml, এখন এটা হচ্ছে 850 ml। আমার তো মাথায় হাত, এটা কি হলো। তার পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম এটা ইম্পোর্টারের কাছে। তো এরকম আমরা যেহেতু ফিজিক্যালি সরাসরি কাস্টমারের সাথে কমিউনিকেশন করি, অনলাইনেও করি, তা আমি শুরু থেকে চেষ্টা করছি মানুষকে কোয়ালিটি চেনানোর জন্য। তো আপনি যেটা বলেন কোয়ালিটি কীভাবে চেনা যায়, স্টিলের ক্ষেত্রে 2-3টা গ্রেড হয়। ধরুন যেটা ভালো কোয়ালিটি 304 নাম্বার গ্রেড 304, স্টেনলেস স্টিলের ক্ষেত্রে আবার 316 গ্রেডও আছে।
তো যেটা আসলে যে পারপাসে ব্যবহার করা হয়, এখন যদি কেউ অনেক বেশি সময় ধরে পানি গরম রাখতে চায় তাকে 316 নেওয়া লাগবে, আর মোটামুটি পানি গরম রাখতে চায় তাহলে 304 কেনা লাগবে। সো যারা নিতে চায় তাদেরকে অবশ্যই এই দুইটা জিনিস খেয়াল রেখে নেওয়া লাগবে। তারপর প্লাস্টিকের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কথা আমাদের Variety আছে। বারবার হচ্ছে আসলে বাচ্চাদের জন্য বা আমরা যারা একটু বড় হয়েছি তাদের জন্য আসলে সেফ কিনা। তো আমি দেখলাম, আমি কয়েকজন ইম্পোর্টার সাথে সরাসরি কথা বলেছি, ওরা বললো যে চাইনিজরা এই ব্যাপারে খুব শক্ত, যেহেতু ওরা একটু স্বাস্থ্য সচেতন, সবকিছু মিলে ওরা সচেতন। তো ওরা চেষ্টা করে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যখন প্লাস্টিকের কোনো অর্ডার আসে, ওয়াটার বোতল স্পেসিফিকলি বলতে গেলে, তখন চেষ্টা করে 7 গ্রেড, প্লাস্টিকের ক্ষেত্রে কিন্তু গ্রেড থাকে, একটা প্লাস্টিক গ্রেড থাকে যেটা খাওয়ার উপযোগী কিনা বা কতদিন ব্যবহার করতে পারবে একটা গ্রেড থাকে। তো ওরা কিন্তু এটা খুব চেষ্টা করে 7 গ্রেডটা দেওয়ার জন্য। কিন্তু এখানে চালাকি করেছে বাঙালিরা, কস্ট রিডিউস করতে চায়, সিস্টেম করে গ্রেডটা লুজ করে। বাট যদি বলতে চাই প্লাস্টিকের ক্ষেত্রে কোনটা ভালো বাচ্চাদের জন্য বা আমাদের বয়সীদের জন্য, অবশ্যই 7 গ্রেডটা ন্যূনতম ব্যবহার করা উচিত। দর্শক বন্ধুরা, একটা পণ্য যখন আপনি ক্রয় করবেন ওই পণ্য সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, তাহলে আপনি কখনো ঠকবেন না, প্রতারণা থেকে আপনি বাঁচবেন। আপনি সাজেস্ট করবেন প্লাস্টিকের বোতল না কাচের বোতল, কোনটা স্বাস্থ্যসম্মত 100%? এটা আসলে বর্তমানে যদি যারা স্বাস্থ্য সচেতন, ডাক্তার থেকে শুরু করে যারা আমাদের মধ্যে কন্টেন্টও বানায়, তারা সবাই বলছে যে পারলে কাচের দিকে চলে যেতে। আসলে প্লাস্টিকের ক্ষেত্রে কয়েকটি ইস্যু হচ্ছে, মাইক্রোপ্লাস্টিক্স থাকে, বিপিএ ফ্রি কিনা, এগুলো চেক করে দেখতে হয়। এখন সবাই তো আসলে ঢালাওভাবে প্রত্যেকটা জিনিসই চেক করবে, এটা সবার পক্ষে সম্ভব না। সো আপনি যে কথাটা বললেন, আমি 3টা সেগমেন্টের প্রোডাক্ট নিয়ে বর্তমানে কাজ করছি। কাচ নিয়ে কাজ করছি, স্টেনলেস স্টিল, আর ফাইনাল হচ্ছে প্লাস্টিকের বোতল। তা আমি চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমার সাথে ডিল করার জন্য, যিনি স্বাস্থ্য সচেতন বা একটু চাচ্ছে আমি স্বাস্থ্য নিয়ে কনসার্ন, আমরা তাকে অবশ্যই কাচের বোতলে সাজেস্ট করি। আর একটু ওনার কাছ থেকে জানতে চাই, একজন ভালো ইম্পোর্টার আমরা কিভাবে চিনব? এখন বাংলাদেশে যতগুলো হোলসেল মার্কেট আছে, ঢাকার ক্ষেত্রে ঢাকা চকবাজার, যারা চট্টগ্রাম থেকে তারা গোলাম রসুলটাকেই রেফার করে। এখন আপনি গোলাম রসুলে যান অথবা চকবাজারে যান, যাকে ধরবেন সেই ইম্পোর্টার। বিষয়টা অনেকটা অবস্থা গেছে যে আপনি ইম্পোর্টার, হ্যাঁ আমি ইম্পোর্ট করি। এখন ইম্পোর্টারের ক্ষেত্রে সরাসরি যেটা বললেন, ইম্পোর্টাররা প্রথমত পাইকারি যে মার্কেটগুলো থাকে ওখানে সচরাচর থাকে না, তারা একটু সেপারেট জায়গায় গিয়ে তাদের ব্যবসাগুলো রান করে। আর যারা ইম্পোর্টার তারা কিন্তু আপনাকে 1 কার্টুন মাল বা 2 কার্টুন মাল দিয়ে তারা ব্যবসা ডিল করতে চায় না। তাদের ডিলগুলো কমপক্ষে দেখা যায় কি বেশিরভাগ ইম্পোর্টার 50,000 1 লাখ টাকার মাল আপনাকে দিতে চায়। তো ওই ক্ষেত্রে আপনি ইম্পোর্টার চিনার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইম্পোর্টার যে কোনো একটা অথবা 2টা প্রোডাক্ট চায়না থেকে নিয়ে আসে। কিন্তু আপনি যদি একটা দোকানে গিয়ে দেখেন ওখানে 400 রকমের প্রোডাক্ট, 500 রকমের প্রোডাক্ট, উনি কিন্তু কখনোই 400 প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা কারো পক্ষে পসিবল না। সো ইম্পোর্টার চিনার সবচেয়ে বড় হচ্ছে ইম্পোর্টাররা ছোটোখাটো অ্যামাউন্টের প্রোডাক্ট দেয় না, তাই একটু বড় লেভেলে ডিল করে। আর ইম্পোর্টাররা সবসময় 1টা 2টা 3টা প্রোডাক্টই চায়না থেকে নিয়ে আসে। আর দর্শক বন্ধুরা, আমাদের দেশে ইম্পোর্টেড জিনিসগুলো আনা বেশ কষ্টসাধ্য। আপনি যদি চায়না থেকে এনে বাংলাদেশে ব্যবসা করবেন, কল্পনার বাইরে প্রচুর দিকে বাধা আছে, যার কারণে আমি সব কিছু ডিটেলস বলতে গেলে 2 দিনেও আমাদের এই পডকাস্ট শেষ হবে না। আমি সংক্ষেপে বলি, আমাদের সর্বোচ্চ বাংলাদেশের জন্য 2টা বা সর্বোচ্চ 3টা আইটেম নিয়ে চায়না থেকে নিয়ে আসে, আর এই 3টা আইটেমের সাথে উনি আরও ওনার ব্যবসার প্রসার করার জন্য আরও অনেক আইটেম সে তার পার্শ্ববর্তী যে ইম্পোর্টার আছে তার থেকে এনে সে বিক্রি করে। কিন্তু সে ওই যে ইম্পোর্টার হিসেবে পরিচিত হয়ে গেল। বাংলাদেশে হাজার হাজার ছেলে আছে, আপনার বয়সী ছেলেরা আছে, আপনার চেয়ে সিনিয়র যারা আছে তারা আছে, আপনার চেয়ে জুনিয়র যারা আছে তারা আছে, সঠিক একটা ব্যবসা খুঁজে পাই না। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমত আসলে ব্যবসা করতে হলে আমি যেটা শুরুতে বললাম মাইন্ডসেট লাগে, আর এর পাশাপাশি পরবর্তী স্টেপ হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে। ফর এক্সাম্পল আমার বয়স 26 বছর, আমি যদি 26 বছর আমার মতো যারা ফ্রেন্ড আছে তাদেরকে টার্গেট করে ব্যবসা করতে চাই, আমার প্রথমত তাদের ডেমোগ্রাফি, তাদের বায়োগ্রাফি একটু রিসার্চ করা লাগবে। আসলে তারা কি নিয়ে কাজ করতে পছন্দ করে, তাদের কি করা উচিত। সোজাসাপটা বিষয় হচ্ছে আপনি আপনার আশেপাশে যে মার্কেটগুলো আছে, ফর এক্সাম্পল আমি স্পোর্টস নিয়ে কাজ করতে চাই, আমি জার্সি, খেলাধুলা এগুলো নিয়ে কাজ করতে চাই, তা আমার যাওয়া উচিত হচ্ছে যেখানে স্পোর্টসের জিনিসপত্র পাওয়া যায়। আমি চট্টগ্রামে থাকি, চট্টগ্রামে যেখানেগুলো পাওয়া যায় ওখানে গিয়ে প্রথমত আইডিয়া নেওয়া। এরপর পাশাপাশি বর্তমানে কিন্তু কমার্স, কমার্স, ফেসবুকে অনেক বেশি পরিমাণে ব্যবসায়িক আইডিয়া বা অনেকেই ব্যবসা নিয়ে কাজ করছে। তা আমার যেটা ইন্টারেস্ট থাকবে আমার উচিত হচ্ছে ওই রিলেটেড ভিডিওস দেখা, ইউটিউবে দেখা। তো ওইভাবে করে আমার ফান্ডামেন্টাল রেডি করা। আর সর্বোপরি ব্যবসার মেইন গোল হচ্ছে আপনাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে। আর না আপনি যদি বাসায় বসে আমি চিন্তা করেন প্রোডাক্ট কিনলাম 5 লাখ টাকার, সেল করলাম 1 লাখ টাকার, ব্যবসা তো বাবা শাহজালালের মতো, এরকম না। বাস্তবতা হচ্ছে ব্যবসা আসলে ফিল্ডে নেমে করতে হবে, তাহলে ব্যবসা থেকে আসলে শেখার কিছু থাকে। এই যে
ই কমার্স, এটা গ্রো হচ্ছে না কেন? এই কোশ্চেনটা যারাই করে আমি এর মধ্যে একটা কমন ইনসাইট দেখলাম, বাংলাদেশে ব্যবসা করতে দুইটা শ্রেণী লাগবে, বিক্রেতা ক্রেতা, তাই তো? এখন বেশিরভাগই দেখা যাচ্ছে বাংলাদেশে যারা ব্যবসা করতে আসে ক্রেতাও ডিসঅনেস্ট, আবার বিক্রেতা উনিও ডিসঅনেস্ট। এখন ফর এক্সাম্পল আমি চাচ্ছি চাইনিজ প্রোডাক্ট 316 কিন্তু আমাকে এটার দাম দিতে হবে 200 টাকার মধ্যে। বিক্রেতা কি করবে? এখন বিক্রেতা করতে হবে এমন কোনো ইম্পোর্টারের কাছে কথা বলা লাগবে বা এমন ইম্পোর্টার সোর্স করা লাগবে যে 316 নিয়ে এসেছে 304, কিন্তু বাস্তবে প্রোডাক্টে 304, কিন্তু উনি 316 বলে মার্কেটে সেল করছে। তার মানে হচ্ছে এটা গ্রো না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিক্রেতাও ডিসঅনেস্ট, ক্রেতাও ডিসঅনেস্ট। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে যে সিওডি, মানে এটাকে ক্যাশ অন ডেলিভারি বলে, আমি অর্ডার দিলাম, আমি লোকেশনে গিয়ে টাকাটা দিব। এখন এমন অবস্থা হয়েছে যে কাস্টমারকে আমি ফোন দিলাম, আমার অফিস থেকে ফোন দেওয়া হলো, কাস্টমার বললো ভাই পাঠাই দেন। কিন্তু যখন লোকেশনে গেলো কাস্টমার এমন কিছু কোশ্চেন করে, আমি বলতে যাই কাস্টমার অনেক সময় বলে যে আমার বাবা মারা গেছে, অনেক সময় আমি হসপিটালে ভর্তি 3 দিন ধরে। তো এই কিছু কারণে বর্তমানে ব্যবসাটা দাঁড়াচ্ছে না। আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি দেখালাম 301, বা আমি এমনও ঘটনা আমরা পাইছি দ্বারা যে কেউ অর্ডার করেছে, ফর এক্সাম্পল তিনি পাঞ্জাবি অর্ডার করেছে, আমি পাঞ্জাবি পরে আছি, ওনাকে পাঠিয়ে দিচ্ছি সালোয়ার কামিজ। এখন এই জিনিসটা আমি দেখালাম হচ্ছে পাঞ্জাবি, পাঠালাম সালোয়ার কামিজ। তো এই কিছু কারণে প্রথমত দুজনেই ডিসঅনেস্ট, এরপর সিওডি সমস্যা, আর এরপরে যেটা দেখাচ্ছে সেটা বাস্তবে দিচ্ছে না। এর ফলে কিন্তু বর্তমানে বাংলাদেশ ই কমার্সটা এখনও গ্রো হচ্ছে না। আপনার এই ব্যবসা থেকে আমার ভিউয়ার্স যারা আমাদেরকে দেখছে, ওরা কি উপকৃত হবে? তাদের জন্য আপনার কি বার্তা? প্রথমত আপনি যে উদ্যোগটা নিয়েছেন, আসলে সবাই বড়োদেরকে নিয়ে কাজ করতে চায়, যারা অলরেডি সেলিব্রিটি ব্যবসায়ী তাদেরকে নিয়ে কাজ করতে চায়। তো এটা আসলে যারা ছোট তাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ, তারা আসলে সুযোগ পায় না। তো আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটাকে আমি সাধুবাদ জানাই। যারা আসলে কিছু জানতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলবো, প্রথমত আসলে আমার জার্নিটা হচ্ছে দুইটা জিনিস নিয়ে, মানুষকে কোয়ালিটি প্রোডাক্ট চেনানো, আর ফাইনাল যে বিষয়টা হচ্ছে আমি চাই মানুষের ঘরে ঘরে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত, যারা আসলে কিছু ভালো থাকতে চায়। বর্তমানে বাংলাদেশে এমন একটা কন্ডিশন, আপনি যেখানে হাত দিবেন ওখানেই খাবারে ভেজাল, মানে এত অনিয়ম। তো ওখানে যারা একটু ভালো থাকতে চায় তাদের কাছে ন্যায্য মূল্যে চাইনিজ প্রোডাক্টটা পৌঁছে দেওয়া। সো আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলবো, যারাই চাইনিজ প্রোডাক্ট আসলে আগে পরে নেবেন, সবাই কম বেশি নিচ্ছে, স্টিলের বোতল নিচ্ছে, কাঁচের বোতল নিচ্ছে, প্লাস্টিকের বোতল নিচ্ছে। তো যারা স্বাস্থ্য সচেতন তাদের হচ্ছে কাঁচের বোতল নেওয়া। সো যারা আপনাদের অডিয়েন্স তাদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে আসলে আপনার যে মানে ইচ্ছা, আমি আসলে চাই একটা জিনিস কতক্ষণ গরম থাকবে আমার একটা জানা উচিত, যে আমি যখন জেনে শুনে এটা কিনবো, আমার মনে হয় আপনার ঠকার কোনো কারণ নাই। আর আমি যে জিনিসটা নিয়ে কাজ করছি ন্যায্য মূল্যে, আমি চাই বাংলাদেশে যারা আছে তাদের কাছে ন্যায্য মূল্যে, স্পেশালি আপনার যারা টার্গেটেড কাস্টমার বা আপনি যাদেরকে টার্গেট করে কাজ করছেন তাদের কাছেও আমি চাই ন্যায্য মূল্যে চাইনিজ প্রোডাক্ট পৌঁছে দিতে। আপনার মতে এখন সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট কি? আমার মতে সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট হচ্ছে হেলথ, সুস্থ থাকা। আসলে আপনার কাছে কারিগরি টাকা আছে, বাট আপনার সামনে দামি দামি খাবারও আছে, যদি আপনি খেতে না পারেন তো এই খাবারের এই টাকা কোনো ভ্যালু নেই। তো আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের হেলথ বা নিজেকে সুস্থ রাখা। আপনাকে পেতে হলে আমাদের দর্শকদেরকে আপনার ঠিকানাটা এবং মোবাইল নাম্বার দিয়ে দেন। শুরু থেকে কাজ করছি হচ্ছে ফেসবুকে, তো ওখানে আবু বকর সিদ্দিক সার্চ করলে আমাকে পেয়ে যাবে ইনশাল্লাহ। আর আমার যে ব্যবসায়িক পেজ সেটা হচ্ছে ট্রেন্ডি গিফটস, মানে ট্রেন্ডি গিফট সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবে। সো আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, যারা আসলেই কোয়ালিটি ফুল প্রোডাক্ট চায় বা হেলথ নিয়ে চিন্তিত, তারা আমার থেকে হোক বা যাকে বিশ্বস্ত মনে হয় তার থেকে অন্তত কোয়ালিটি ফুল প্রোডাক্ট কেনা উচিত। দর্শক বন্ধুরা, যারা একেবারে বিগিনার, একেবারে নতুন যারা কিছু করতে চায়, তাদের জন্য চ্যানেল কৃষির স্টুডিও সবসময় খোলা। আপনারা সবাই আমাকে নক করবেন, আপনাদের তুলে ধরার দায়িত্ব আমার। চ্যানেল কৃষি বদ্ধপরিকর মানব কল্যাণে কাজ করার জন্য। আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দর্শক বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোন বিষয় নিয়ে আমরা কোন উদ্যোক্তাটাকে নিয়ে আমরা কাজ করবো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনারা যারা আমাদের অতিথি হতে চান সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।